সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সমসাময়িক রাজনীতি নিয়ে আজকের পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আহাদ রাফি, সাথে আছেন বিশিষ্ট তরুণ বিশ্লেষক জনাব ইউসুফ তুরাজ। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বঙ্গোপসাগর এবং বাংলাদেশের সাথে, অর্থাৎ বঙ্গোপসাগর এবং বাংলাদেশের ভূরাজনীতির সাথে কিভাবে মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং মিয়ানমার জড়িত। আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বে। ভাই, আমরা শুনতে পাচ্ছি যে সেন্ট মার্টিনে মার্কিন যুক্তরাষ্ট্র ঘাঁটি বানাচ্ছে, এই ধরনের কানাঘুষা শুনতে পাচ্ছি যে সেটা সরকার, আওয়ামী লীগ সরকার, বিদায়ী যে আওয়ামী লীগ সরকার আছে, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার, তাদের কাছ থেকেও আমরা শুনেছি, বা এই গ্রামে গঞ্জ থেকে শুরু করে সব জায়গায় এরকম একটা কানাঘুষা শোনা যাচ্ছে। বিষয়টি কি একটু ক্লিয়ার করবেন কিনা? জি, প্রথম কথা হলো সেন্ট মার্টিনে আমেরিকা ঘাঁটি করতে চায়, এই কথাটা বলেছিল আগের যে শাসক, যাকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কর্তৃত্ববাদী বা স্বৈর শাসক বলা হচ্ছে, শেখ হাসিনা। সে কি বলেছিল যে সেন্ট মার্টিন আমেরিকাকে না দেওয়ার কারণে তাকে উৎখাত করেছে, কিন্তু কথাটা একটু মাথায় রাখবেন, এটা মিথ্যা। বিষয়টা কিরকম আমি এটার ব্যাখ্যা করছি। খেয়াল করা যাক যে আমরা জানি যে আমেরিকার সাথে এই যে আগের যে সরকারটি ছিল, শেখ হাসিনার সরকার, তাদের সাথে সম্পর্ক মোটেই ভালো ছিল না। এই ভালো না হওয়ার কারণটা একটু খেয়াল করবেন, সেটা হলো আমেরিকার শত্রু চীন। চীনের সাথে এই আগের সরকারের ব্যাপক উঠা বসা ছিল। তো এই উঠা বসার কারণে আমেরিকা যেহেতু চীনের শত্রু, তো এই জন্য মূলত এই বাংলাদেশ হলো চীনের অনেকটা বন্ধু হয়ে গেছিল। তো চীনের বন্ধু যে, তার মানে আমেরিকার সে শত্রু। তো এই জন্য আমেরিকা মূলত বাংলাদেশ সরকারের সাথে তার সম্পর্ক ভালো ছিল না, এবং এটা আমরা গত এই যে নির্বাচনের আগেও দেখলাম যে সেখানে কিন্তু আমেরিকা ব্যাপকভাবে চেষ্টাও চালিয়েছে। কিন্তু এইটা আমরা কিন্তু অলরেডি জানতে পারলাম যে ভারতের মাধ্যমে আমেরিকাকে কনভিন্স করানো হয়েছে যে যাতে এইখানে আমেরিকা হস্তক্ষেপ না করে। আপনি খেয়াল করেন, এটা মূলত একটা অজুহাত মাত্র। কিন্তু হ্যাঁ, এই কথাটা সত্যতা পুরোটা নাই। কিন্তু হ্যাঁ, আমেরিকা বাংলাদেশের এই অঞ্চলে প্রভাব বিস্তার করতে চায়, এটা সত্য। আর এটা সত্যর জন্য সেন্ট মার্টিনের ঘাঁটি এটা পুরোপুরি মিথ্যা। কেন বলি? সেন্ট মার্টিন, প্রথম কথা একটু খেয়াল রাখবেন, বাংলাদেশের যারা নিরাপত্তা বিশ্লেষক তারাও বলছে যে সেন্ট মার্টিন যে দ্বীপটা, আমরা নিজেরাও সেন্ট মার্টিনে গেছি, যে এটা এতটাই ছোট দ্বীপ, এখানে মানুষজন যেটা থাকে ঘনবসতি, এখানে কোনো ঘাঁটি করার মতো কোনো সুযোগই নাই। 8 বর্গ কিলোমিটার এলাকায় কোনো ঘাঁটি হয় না। তার মানে এটা একেবারে মিথ্যা কথা, যে এটার সত্যতা নাই, এটা হলো কথা। আচ্ছা, আমরা এর পরবর্তীতে এই বিষয়টা আমাদের জনমনে কিভাবে প্রভাব ফেলেছে, বা হচ্ছে এটা এই যে ন্যারেটিভটাকে চেঞ্জ করা হচ্ছে কিনা বা হয়েছে কিনা, এটা আপনি কি মনে করেন? জি, অলরেডি আমরা জানি বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, যেটা সাধারণ ছাত্র জনতা সহ সবার অভ্যুত্থান যেটা হয়ে গেছে, এই রাষ্ট্রটা হয়ে গেছে নিজের পায়ে দাঁড়ানো। এটা কোনো ভারতের বা অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল না। তো এইখানে অন্য রাষ্ট্র তার স্বার্থ দেখার চেষ্টা করবে, বা আমেরিকা, তো আমেরিকার সাথে আমাদের সম্পর্ক হবে, কিন্তু এই সম্পর্ক মানে এটা না আমরা আমেরিকার স্বার্থের কোনো কাজ করব। তার মানে বাংলাদেশের স্বার্থ তাদেরকে বিকিয়ে দেব না। তার মানে বাংলাদেশের যেটা আমরা সেন্ট মার্টিন বিষয় বলি, যে আমেরিকা সেন্ট মার্টিন প্রথমত ঘাঁটি করার কোনো সত্যতা নেই। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের এই যে বঙ্গোপসাগর যেটা আমরা বলি, যার তীরে বাংলাদেশ অবস্থিত, এখানে পাশে ভারত, মিয়ানমার, এরকম যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রে বিশেষ করে বঙ্গোপসাগর কেন্দ্রিক একটা বড় ধরনের জটিল রাজনীতি আছে। এর সাথে চীনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। তো এই কারণে আমরা বোঝাচ্ছি আমেরিকা একটা প্রভাব রাখতে চায়, ঠিক আছে, কিন্তু এই প্রভাব মানে সেন্ট মার্টিনে ঘাঁটি না, ঠিক আছে, এরকম বিষয়টা না। জি, বুঝতে পেরেছি। এখন বিষয়টা হচ্ছে, এখানে বঙ্গোপসাগরের এই যে তীরে মায়ানমার নামক যে একটা রাষ্ট্র আছে, আমরা জানি মায়ানমার একটা আঞ্চলিক সমস্যাও চলতেছে, এবং আমাদের সাথে এই যে রোহিঙ্গা নিয়ে একটা সমস্যা অনেক বছর ধরেই চলতেছে। তাহলে এখানে সুপার পাওয়ারগুলোর মিয়ানমার নিয়ে ভূরাজনীতিটা কি আসলে? জি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। খেয়াল করা যাক যে আমরা যদি বঙ্গোপসাগরের যে কোস্টাল এরিয়াগুলো দেখি, যে মিয়ানমারের এরিয়া বেশি পড়ছে, ভারতের এই সাইডে পড়ছে, বাংলাদেশ পড়ছে মাঝখানে, কিন্তু মিয়ানমারে বিশাল, রাখাইন স্টেট থেকে শুরু করে একদম থাইল্যান্ড পর্যন্ত, ওই এলাকা পর্যন্ত পুরাটা মিয়ানমারের অধীনে পড়ছে। তো খেয়াল করা যাক যে এইখানে পরাশক্তিদের স্বার্থের আগে আমি খেয়াল করতে যে মিয়ানমার বর্তমান পরিস্থিতিটা কি। আমরা জানি মিয়ানমারে কিন্তু 2021 সালে সেনা অবস্থান হওয়ার কারণে একদম ভয়াবহ এখন বিশৃঙ্খলা এবং যুদ্ধ চলছে, এবং মিয়ানমারের যে বিশেষ করে সীমান্তবর্তী যত প্রদেশ, এরা সবাই বিচ্ছিন্নতাবাদী আছে। যেরকম আমাদের যেটা রোহিঙ্গাদের যে জায়গা আবাসস্থল, সেটা হলো আরাকান, যারা আজকের বর্তমান নাম বলে রাখাইন। এইখানে কিন্তু অলরেডি সরকার কিন্তু প্রায় হাতছাড়া হয়ে যাচ্ছে, পুরো আরাকান আর্মি যেটা, তারা কিন্তু অলরেডি দখল করে নিচ্ছে। একই সাথে পাশের যে আমাদের পাশে চীন প্রদেশ আছে, তার পাশে হলো শান প্রদেশ, কাচিন প্রদেশ, পরবর্তী থাইল্যান্ড সীমান্তে কারেন প্রদেশ, প্রত্যেকটা প্রদেশে বিদ্রোহীরা ব্যাপক মাত্রায় শক্তিশালী এবং ঘাঁটি দখল করে নিচ্ছে। তাহলে মিয়ানমার একটা অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন এই অস্থিতিশীলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা হলো যে মিয়ানমারকে নিয়ে চীন যেরকম ইন্টারেস্টেড, আমেরিকাও ইন্টারেস্টেড, ভারত সহ সবাই ইন্টারেস্টেড। এখানে আসলে চীনের লাভটা কোথায়, কিংবা ভারত কিংবা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, তার লাভটা কোথায়? জি, এখানে এই বিষয়টা একটু ক্লিয়ার করছি। সেটি হলো, আমাদের এই যে মিয়ানমার, এইটা হলো এমন একটা রাষ্ট্র জন্মগতভাবে চীনের প্রভাবাধীন,
আপনি যদি ভাষাগত চিন্তা করেন, চীনা বার্মিজ যে ভাষা, এই যে বার্মিজ ভাষাটা চীনা ভাষার একটা মানে মাতৃতুল্য ভাষা, সহোদর ভাষা, এবং মিয়ানমার পুরোপুরি চীন নির্ভর অনেক আগে থেকেই, এবং এখানেই মূলত চীনের ইন্টারেস্টের জায়গাটা একটু খেয়াল করা যাক। আমরা জানি ভৌগোলিকভাবে যদি আপনি মানচিত্র দেখেন তাহলে দেখবেন যে চীন যে বাণিজ্য করে এই যে ইউরোপ, এশিয়ার, এই যে মধ্যপ্রাচ্য সব দেশের সাথে, ইভেন বাংলাদেশের সাথে, এগুলো করতে তার মালাক্কা প্রণালী দিয়ে, ওই যে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মাঝখানে ছোট যে জায়গাটা, তো এই জায়গাটা তো একটা রিস্কি জায়গা, কারণ মালাক্কা প্রণালীর পাশে সিঙ্গাপুর আছে, ওখানে আমেরিকার ঘাঁটি পর্যন্ত আছে সিঙ্গাপুরে, তো এই এলাকায় আমেরিকার প্রভাব যথেষ্ট বেশি। তো এই জন্য মালাক্কা প্রণালী দিয়ে যাতে জাহাজ না বন্ধ হয়ে যায় কখনো, যদি চীনের জন্য হুমকি হয়, চীন দুটি করিডোর করছে যেখান থেকে তাদের সরাসরি চীনের ভিতরে পণ্য নেবে। একটা হলো মিয়ানমারের, সেটা হলো এই যে সিতোয়ে যেটা বন্দর, যেটা এই রাখাইন প্রদেশে, এখান থেকে তারা একদম করিডোর করে নিয়ে চলে গেছে, সেটা হলো তাদের কুনমিং পর্যন্ত, মাঝখানে শান প্রদেশ এই দিক দিয়ে চলে যাবে। আর একটা করছে, এটা আমরা জানি পাকিস্তানের গোয়াদার বন্দরে, ঠিক আছে, ওইখান দিয়ে একদম ওই যে জিনজিয়াং এর মধ্যে চলে যাবে, যেটা হলো এই যে কাশ্মীরের যেটা গিলগিট বালতিস্তান এই এলাকা দিয়ে, এবং এই দুটি রুট অলরেডি করে ফেলেছে। এই জন্য মিয়ানমার হাতছাড়া হয়ে যাওয়া মানে হলো চীনের এই যে একটা হাত কেটে যাওয়া, এটা হলো একটা গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্বার্থ। এবার আসা যাক ভৌগোলিক স্বার্থ কি। মিয়ানমারের সাথে চীনের বর্ডার আছে, এবং যদি মিয়ানমারে আমেরিকান যারা এই যে এখন যে আমেরিকা যে ইনফ্লুয়েন্সটা চেষ্টা চালাচ্ছে, যে মিয়ানমারে যে বিদ্রোহটা হচ্ছে, এই বিদ্রোহীরা মূলত মিয়ানমারের সেনাবাহিনী সহ এরা আমরা জানি সবাই মূলত চীন সমর্থন পুষ্ট, তো বিদ্রোহীদের মধ্যে আমেরিকা একটু কানেকশন করার চেষ্টা করছে যে হ্যাঁ এইটা যে কানেকশন যদি করে তাহলে মিয়ানমার যে পরবর্তীতে বিদ্রোহী বা এই যে গণতন্ত্রপন্থী যারা মেইন সরকার যাকে উৎখাত করা হয়েছিল যে আং সান সু চি, তারা কিন্তু পিপলস ডিফেন্স ফোর্স করে তারা কিন্তু এখানে যুদ্ধ করতেছে। তাই আমেরিকা চাচ্ছে এদেরকে সাহায্য দেওয়ার জন্য কোনো ধরনের তার জায়গা নেই, বাংলাদেশের একমাত্র জায়গা, হ্যাঁ, মানে বাংলাদেশের মাধ্যমে তারা সাহায্যটা পাঠাতে চায়, এই জন্য বাংলাদেশের কোনো ঘাঁটি না, এটা কোনো হয়তো এইরকম তারা চেষ্টা চালাচ্ছে, কিন্তু বাংলাদেশ এটা দিবে কি দিবে না এটা মূলত বাংলাদেশের জনগণ ডিসাইড করবে, কোনো স্বৈরশাসক বা এরকম সিদ্ধান্ত নেবে না। তো মূল কথা আমেরিকার ইন্টারেস্ট হলো যে পরবর্তীতে মিয়ানমার গৃহযুদ্ধ পরবর্তী যে গণতান্ত্রিক বা যে সরকারটা হবে সেটা যাতে আমেরিকাপন্থী হয়, এই জন্য সে মূলত এখন এদেরকে অস্ত্র দেওয়া বিভিন্ন দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আর চীন আবার অলরেডি গুরুত্বপূর্ণ একটা ট্রাম্প কার্ড খেলে ফেলেছে, যে শুধু সেনাবাহিনী না, ইভেন বিদ্রোহীদেরকেও চীন নিজের হাতে নিয়ে আসছে। আমরা জানি গত বছরে এই যে 3 ব্রাদারহুড অ্যালায়েন্স হয়েছিল, তাদের অস্ত্র দিয়েছে। তার মানে চীনের কথা একটা, যে মিয়ানমার যদি সেনাবাহিনী সরকার থাকে সেটাও চীনের প্রভাবাধীনে থাকবে, ইভেন বিদ্রোহীরাও যদি কোনদিন ক্ষমতায় আসে তাহলে সেটা তাদের সমর্থনই হবে। আমরা বুঝতে পারছি যে এখানে যেই ক্ষমতায় আসুক চীন এই মায়ানমার এলাকাটা হাতছাড়া হতে দিচ্ছে না, বা এই ধরনের একটা টেন্ডেন্সি তারা নিয়ে রেখেছে। আচ্ছা, পরবর্তীতে জানতে চাই যে এখানের আরেকটা বিশাল সমস্যা হচ্ছে রোহিঙ্গা সমস্যা। সেই রোহিঙ্গা সমস্যাটা আসলে এখানে কি রাষ্ট্রগুলোর কূটনৈতিক ব্যর্থতা কিংবা বাংলাদেশের কূটনৈতিক ব্যর্থতা, নাকি সুপার পাওয়ারগুলোর মধ্যে দ্বন্দ্ব, আসলে কোন বিষয়টাকে আপনি আগায় রাখতেছেন? যে প্রথম কথা হলো, আমরা খেয়াল করি রোহিঙ্গা সমস্যা এটা কিন্তু অনেক আগে থেকেই হয়ে আসতেছিল। 1978 সালে রোহিঙ্গাদের একবার মেরে পাঠানো হয়েছিল, তখন জিয়াউর রহমানের সরকার তারা চীনের সাথে আলোচনার মাধ্যমে এদেরকে আবার ব্যাক করায়। 1991 সালে এই কাজ করছিল, আবার প্রায় 2.5 লাখ 3 লাখের মতো রোহিঙ্গা, তখন এই যে বেগম খালেদা জিয়ার সরকার তারা কিন্তু আবার কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে ব্যাক করেছিল। তার কারণ তখন চীনের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক ছিল, কিন্তু 2008 সালের পর থেকে ইভেন আপনি খেয়াল করেন চীনের সাথে এই সৌরচায় মানে যে সম্পর্ক, যেটা শেখ হাসিনা সরকারের সম্পর্ক শেষের দিকে আসে কিছুটা টার্ন নিয়েছিল, কিন্তু প্রথম দিকে চীনের সাথে এতটা ভালো সম্পর্ক ছিল না। বিধায় যেটা হয় যে, বিশেষ করে আমরা এর আগে বলেছি 2016 সালে মূলত বাংলাদেশের একটা বিখ্যাত সোনা দেয়া গভীর সমুদ্র বন্দর, এই সমুদ্র বন্দরটা মূলত চীন বানাতে চেয়েছিল, তার এই যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পের অংশ হিসাবে। কিন্তু বাংলাদেশ যখন সোনা দেয়া গভীর সমুদ্র প্রকল্প এই যে ভারত বা এদের আপত্তির কারণে এটা যখন থেকে চলে আসে, যেটা করবে না, চীনের সহায়তা দেখে করবে না, এবং তারা মাতার বাড়ি যে সমুদ্র বন্দরটা এখন হচ্ছে এটা করার সিদ্ধান্ত নেয়, এবং 2016 সালের এটা ডিসেম্বরে জাপানকে দেয় যে এটা তারা করে দেখুন যে কিভাবে এটা করা যায় কিনা। তখন চীন মূলত চীনের সাথে সম্পর্কটা একটু অনেক খারাপ হয়ে যায় বাংলাদেশের। তো এটারই একটা গ্রিন সিগন্যাল পেয়ে যায় মিয়ানমার, যে মিয়ানমার তো বিভিন্ন দিন রোহিঙ্গাদেরকে উচ্ছেদ করার জন্য উঠে পড়েছিল। তো তখন মূলত বেশ করে 2017 সালের 15 আগস্ট রোহিঙ্গাদের উপর ভয়াবহ গণহত্যা চালিয়ে তাদেরকে একদম হত্যা নিপীড়ন করে পাঠানো হয়। তো এটা বোঝাচ্ছে এটা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ব্যাপক ব্যর্থতা ছিল। এখন চীনের সাথে বাংলাদেশের পরবর্তীতে এই জন্য বাংলাদেশ সরকার বুঝতে পারে যে চীনই একমাত্র মিয়ানমারকে চাপ দিয়ে এখান থেকে ব্যাক করাইতে পারে রোহিঙ্গাদের, কিন্তু তার সম্পর্ক ভারতের দিকে এতটাই হেলেছিল যে মূলত চীনের সাথে সম্পর্ক ছিল বাণিজ্যিক, অর্থনৈতিক, আর ভারতের সাথে পুরোপুরি অর্থনৈতিক, রাজনৈতিক, সামরিক সবকিছু ছিল। আরেকটা বিষয় হচ্ছে এই যে এই বিষয়টা নিয়ে সুপার পাওয়ারগুলোকে বাংলাদেশ কিভাবে আসলে সন্তুষ্ট করতে পারে, বা কূটনৈতিক একটা সফলতার জন্য তো তাদের সন্তুষ্টিও দরকার,
সেটা কিভাবে হতে পারে? না, এখানে মূল বিষয়টা হলো এখন রোহিঙ্গা সমস্যা এটা এতটাই দীর্ঘমেয়াদী হয়ে গেছে, তার কারণ মিয়ানমার নিজেই এখন গৃহযুদ্ধে জর্জরিত। ঠিক আছে, আর বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক এখন অতটা ভালো না, কারণ ভারতের দিকে হেলে বসে আছে। এই জন্য চীন কখনোই মিয়ানমারকে অতটা চাপও দিবে না। আর এই মুহূর্তে চীনের প্রথম চাপ দাও করেন, কাকে সে চাপ দিবে? তার কারণ রাখাইন প্রদেশ অনেকটা অর্ধেক নিয়ে নিছে আরাকান আর্মি, ঠিক আছে, আর একদিকে অর্ধেক আছে সেনা। তাহলে এই অবস্থায় তো রোহিঙ্গাদের ওখানে রিপ্যাট্রিয়েশন করা আরো কঠিন। তো এই জন্য রোহিঙ্গা সমস্যা এটা একটা দীর্ঘমেয়াদী সমস্যা হবে, কিন্তু হ্যাঁ এটা সমাধান অবশ্যই সম্ভব। সেটা কিভাবে? এখানে যেরকম মিয়ানমারের যে এখন যে আরাকান আর্মি যে বিশেষ করে এখানে তারা সক্রিয় হয়েছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা শুনতে পাচ্ছি যে 90% এলাকা তারা মোটামুটি নিয়ন্ত্রণে নিয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তারা কিন্তু বলছে আরাকান আর্মির সাথেও তারা ডায়ালগ করার একটা চিন্তা ভাবনা করছে। আরেকটা বিষয় হলো চীনের সাথে এখানে গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। এইগুলো একই সাথে জাতিসংঘের পার্ট তো আছে। তার মানে বোঝাচ্ছে রোহিঙ্গা সমস্যা আসলে যে ব্যর্থতা এর আগে সরকার দেখাচ্ছে এটা যে রাতারাতি সমাধান হবে এটা সহজ না, কারণ এটা দীর্ঘমেয়াদী একটা প্রবলেম থাকবে। তো এটা এরকম অবস্থা হবে। আমাদের দক্ষিণ এশিয়ার আরেকটি গুরুত্বপূর্ণ ভূরাজনীতি আমরা দেখতে পাই, সেটা হচ্ছে সেভেন সিস্টার্সে। আমরা শুনতে পাচ্ছি যে সেভেন সিস্টার্স নিয়ে খ্রিস্টান রাষ্ট্র হওয়ার যে একটা পরিকল্পনা আছে মার্কিন যুক্তরাষ্ট্র লেড। তো সেই ক্ষেত্রে এই বিষয়টা আসলে কিভাবে কি হয়েছে একটু ব্যাখ্যা যদি দিতেন। জি, এটা সবার আগে এই মিয়ানমার সংকটের কারণে এটা আরো আলোচিত। সেভেন সিস্টার যেটা ভারতের 7টি প্রদেশ এই সাইডের, তো এর মধ্যে যদি আপনি খেয়াল করেন যে 4টি প্রদেশ, বিশেষ করে এখানে নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, এই 3টি পুরাপুরি খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ। যদি এদের মধ্যে কিন্তু উপজাতি ভাগ আছে, নাগা, মিজো, মেঘালয়ের যে খাসিয়া, এরা কিন্তু আলাদা আলাদা উপজাতি, কিন্তু ধর্মগতভাবে খ্রিস্টান। এখন আরেকটা হলো মণিপুরেও, মণিপুরেও ব্যাপক অংশ, এই যে আমরা জানি যে এখানে কিন্তু এই যে কুকি যে জনগোষ্ঠী আছে এরা কিন্তু খ্রিস্টান। তো অরুণাচলে উল্লেখযোগ্য খ্রিস্টান আছে। আর এখানে খুবই ইন্টারেস্টিং বিষয় হলো মিয়ানমারের এই পাশে যে দুটি বড় প্রদেশ, একটার নাম হলো চীন, আরেকটি হলো এই যে শান প্রদেশ, এই মানে এবং এই যে কাচিন, এইখানকার উল্লেখযোগ্য মানে এই দুটি প্রদেশ পুরোপুরি খ্রিস্টান জনসংখ্যা। তার মানে হলো এইখানে কিন্তু আমেরিকা বার্মা অ্যাক্ট করেছে, ওই যে যেখানে জিওপলিটিক্সের গুরুত্বপূর্ণ বিষয়। বার্মা অ্যাক্ট মূলত হলো মিশনারিরা এখানে সক্রিয়, আর তারা এখনো সেই পরিমাণে সক্রিয়তা বজায় রেখে এখানে ধর্মপ্রচার করে যাচ্ছে। তো এখনই এটা রাষ্ট্র কাঠামোতে দাঁড়াবে না, কিন্তু প্রথম কথা মিয়ানমারের প্রদেশগুলো কিন্তু অলরেডি স্বায়ত্তশাসন ভোগ করতেছে, তার কারণ ওখানে বিদ্রোহীরা যথেষ্ট পরিমাণ শক্তিশালী। আরেকটা হলো ভারতের সেভেন সিস্টার যেটা, এখানেও কিন্তু তারা কিন্তু অলরেডি কিছু ধরনের স্বায়ত্তশাসন আছে, কিন্তু মোদির সরকার কিন্তু এই যে এইসব স্বায়ত্তশাসন আস্তে আস্তে উঠাই দিতে যাচ্ছে, যে এবং তারা সীমান্তে কাটাতার বেড়া দিতে যাচ্ছে, যাতে মিয়ানমারের ওই স্বায়ত্তশাসন যাতে মিজোরামে নাগাল্যান্ডে না আসে। কিন্তু আমেরিকা এখানে যথেষ্ট সক্রিয়, এবং তারা কালকে রাষ্ট্র বানাবে তা না, কিন্তু আমেরিকা তো দীর্ঘমেয়াদী পলিসিটা এরকম যে এক কথায় আমেরিকার এখন বন্ধু হলো ভারত, কৌশলগত বন্ধু। চীনের মোকাবেলায় সে ভারতকে কাজে লাগাচ্ছে, কিন্তু ভারত কিন্তু নিজেই ভারত মহাসাগরের দখল একা নিতে চায় পুরা। এখানে মরিশাস, মাদাগাস্কার বিভিন্ন জায়গায় ঘাঁটি আছে, আন্দামানে ঘাঁটি আছে। তো এই জন্য আমেরিকা ভারতকে পুরা ভারত মহাসাগর কখনোই দিবে না, কারণ ভারত মহাসাগরে আমেরিকার ঘাঁটি কর্তৃত্ব আমেরিকারই চলে, ঠিক আছে, এই সমস্ত মহাসাগরগুলো। ওই এলাকাটাতে থেকে চীনকে একটা শিক্ষা দেওয়ার বা চীনকে হুমকি তামকি দেওয়ার একটা পরিকল্পনা মার্কিন যুক্তরাষ্ট্রের আছে। এখানে আমি এটা বলি যে বেসিক্যালি আমেরিকার প্ল্যানটা এরকম যে এই যে ভারতের সেভেন সিস্টার যে খ্রিস্টান রাষ্ট্র, প্রথম কথা হলো এইখানে আগে ধর্মগতভাবে খ্রিস্টান ওকে, কিন্তু তাদের তো কোনো জাতীয়তার মেলবন্ধন নাই। নাগারা নাগার মতো, মিজোরা মিজোর মতো, খাসিয়ারা খাসিয়ার মতো। আর এখানে স্বয়ং আসাম এখানে একটা বড় প্রবলেম হয়েছে, আসামের কারণে মেঘালয়ের সাথে এদের কানেকশন হচ্ছে না। তার মানে এইটা অনেক বিষয়টা এমন যে এক সময় এই ভারত নিজেই বলে যে তারা এক সময়, এটা 2070 সাল বা এর পরবর্তী একটা সময়, যে স্বয়ং ভারত এই বিশ্বের 3 জনের একজন হবে। তার কারণ কিরকম, যে আমেরিকা এখন 1 নম্বরে আছে, চীন আছে মোকাবেলায়, এখন চীনের কে দমানোর জন্য ভারত আমেরিকা সহযোগী হচ্ছে, কিন্তু ভারতের প্ল্যানটা এমন একদিন সহযোগী না, ভারত আর আমেরিকা সমান সমান হবে। তার মানে পৃথিবী হবে 3 ভাগ, 1 ভাগ ভারতকে দিতে হবে, 1 ভাগ চীনকে, কিন্তু আমেরিকা কখনোই ভারতকে এই মর্যাদা দিতে রাজি নয়। তখন হয়তো ভারতের দুর্বলতা হিসাবে এই সেভেন সিস্টার্স এই খ্রিস্টান গুলোকে নিয়ে, মানে খ্রিস্টান বলতে এদেরকে নিয়ে তখন রাষ্ট্র গঠনের একটা প্ল্যান আসতে পারে, কিন্তু এটা দীর্ঘমেয়াদী রাষ্ট্র হবে কি হবে না সেটা পরের বিষয়, কিন্তু বীজ বপন করার যে একটা চিন্তা ভাবনা সেটাই হয়েছে। জি জি জি। তাহলে আচ্ছা, আমরা যদি দেখি যে আমাদের এই যে নতুন বাংলাদেশ, নতুন সরকার এসছে এখানে, অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সাথে চীন এবং যুক্তরাষ্ট্রের ভৌগোলিক বলেন কিংবা অন্যান্য যে ব্যাপারগুলো আছে রাজনৈতিক বলেন, সেই সম্পর্কটা কেমন হতে পারে, বা এই যে বাংলাদেশ আসলে এখানে চেক এন্ড ব্যালেন্স করবে কিভাবে দুইটা পরাশক্তির মধ্যে? জি জি জি। প্রথম কথা হলো আমরা জানি আমাদের ব্যালেন্স সম্পর্ক ছিল না, একেবারে পুরো ইমব্যালেন্স ছিল, যে একদিকে বাংলাদেশ হেরেছিল ভারতের দিকে, আর অর্থনৈতিকভাবে আমেরিকার মোকাবেলায় চীনের সাথে সম্পর্ক রেখেছিল, আর সেটা বিপজ্জনক দিকে যাচ্ছিল, যে চীনের ঋণ ফাঁদে বাংলাদেশ পড়ে, হ্যাঁ জি জি, ঋণ ফাঁদে পড়ে যেতে পারতো। তো এইখানে যেটা হয়েছে, বাংলাদেশের বর্তমান যে সরকার, এখানে উদ্দেশ্য এটা যে জনগণের যে পালস, ছাত্ররা যে আন্দোলন করেছে, সেই সাধারণ জনগণ যে উদ্দেশ্যে রক্ত দিয়েছে, সেই অনুসারে পররাষ্ট্রনীতিটাকে ঠিক করা। সেটা কি,
বাংলাদেশের মানুষ সবার সাথেই একটা ভালো সম্পর্ক চায়, জি। ঠিক আছে। এখন আমেরিকার সাথেও সম্পর্ক চায়, আমেরিকাতে আমরা রপ্তানি করি, আমাদের শিক্ষার সাথে তারা কানেক্টেড, পুরো আমরা এখানে বিশ্বের FDI বিভিন্ন আছে, কিছুতে আসে FDI, তাদের। তার মানে আমাদের সাথে যত ধরনের রেমিটেন্স যা কিছু আছে এর জন্য ভালো আমাদের সম্পর্ক থাকবে, আমাদের ডেমোক্রেসি হবে, পাশ্চাত্যের অন্যতম বিষয় ডেমোক্রেসি। জি জি। তোমার এরকম ডেমোক্রেসি থাকবে, আমাদের সাথে আমেরিকার সম্পর্ক বাণিজ্যিক হবে, অর্থনৈতিক হবে, প্রযুক্তিগত সবই হবে। তাহলে কিন্তু চীনের সাথে একটা কথা হবে না, আদর্শগত সেটা হলো আমরা কোনো আমাদের পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে না 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 এটা বলে আমি একটু শেষ জি, করে জি। দিই। দেখেন যে আমরা আমেরিকার সাথে ইচ এন্ড এভরিথিং হবে, কিন্তু কোনোদিনই আমেরিকার কোনো ঘাঁটি বাংলার মাটিতে হবে না। হবে না। কখনোই এবং আমেরিকার কোনো জনগণের মধ্যে এই ধরনের একটা ন্যাটো tendency বা দেখা অন্য যাচ্ছে। যে কোনো জোট হোক না কেন, জি, জি। কোনো সামরিক জোটে বাংলাদেশ যাবে না। যাবে না। তার কারণ বাংলাদেশকে মাথায় রাখতে হবে যে বাংলাদেশ কারো, এখন আমি গুরুত্বপূর্ণ বলি বাংলাদেশের মডেলটা ঠিক কিরকম হবে। এক কথা আপনি বলতে পারেন আসিয়ানভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে রাষ্ট্রগুলো। অধিকাংশের যে মডেল সেটা বাংলাদেশ হবে। একাই বলছি যে বাংলাদেশের সাথে কিন্তু আসিয়ান বা এই যে দক্ষিণ আমাদের লুক ইস্ট পলিসি পররাষ্ট্র নীতিটা গুরুত্বপূর্ণ, সেটা আবার ফিরিয়ে আনা উচিত, যেটা হলো আসিয়ানভুক্ত দেশগুলোর সাথে সম্পর্ক বাড়ানো সম্পর্ক উচিত। এবং অর্থনৈতিক সেটা আমি অর্থনীতিকে গুরুত্ব দেওয়া, সেটা আমি যে বলছি ব্যাপার। যে বিষয়টা একটু খেয়াল রাখেন যে আমাদের এই যে মালয়েশিয়ার দিকে খেয়াল করেন, জি। তারা একই সাথে আমেরিকার মিত্র, একই সাথে চীনের চীনের মিত্র, মিত্র। তো তাদের তো সমস্যা নাই। ইন্দোনেশিয়া একই সাথে আমেরিকার মিত্র, একই সাথে চীনের মিত্র। ভিয়েতনাম একই সাথে চীনের মিত্র, একই সাথে আমেরিকার মিত্র। আমেরিকার মিত্র। হ্যাঁ, এইটাই এবং আমাদের এই হবে, ঠিক রাষ্ট্রগুলোর আছে? ইকোনমিক গ্রোথ দেখলে খুব জি জি জি। সেটি তার কারণ হলো অভাবনীয় আসলে। চীনের সাথে অর্থনৈতিক সম্পর্ক আমাদের মাস্ট লাগবে। জি জি। এই সম্পর্ক শুধু অর্থনৈতিক না, আরো কিছু সম্পর্ক আছে আমি সেটা বলছি, কিন্তু অর্থনৈতিক সম্পর্ক মাস্ট। চীনের সাথে তাদের ব্যবসা বাণিজ্য আমাদের লাগবে, কিন্তু এতটা এরকম ঝুঁকি ঋণও আমরা নেব না যে প্রজেক্টের মাধ্যমে আমরা ঋণ ফাঁদে পড়ে যাব। আর আমেরিকার সাথেও আমাদের অর্থনৈতিক, রাজনৈতিক, একই সাথে ইচ এন্ড এভরিথিং সম্পর্ক চলবে। কিন্তু আগে বলছেন না চীনের ঘাঁটি কোনোদিন বাংলাদেশে হবে না আমেরিকার ঘাঁটি কোনোদিন বাংলাদেশ হবে। যেরকম মালয়েশিয়া, ইন্দোনেশিয়া উভয়ের মিত্র, কিন্তু কারো কোনো ঘাঁটি নাই, ঠিক আছে? তো বিষয়টা এরকম হবে। এবার আসলে চীনের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো আমাদের বাংলাদেশের পাশে হচ্ছে ভারত, যে মানে যথেষ্ট মাত্রায় অগ্রাসী পররাষ্ট্র নীতির সে নির্ধারণ করছে, আমাদের নদীর পানি দিচ্ছে না, অনেক কিছুতে ঝামেলা করছে। তো এই ক্ষেত্রে চীন আমাদের বড় ধরনের সাহায্য করতে পারে। খেয়াল করা যাক, কারণ আমাদের ব্রহ্মপুত্র নদী যেটা বলি এটা কিন্তু চীন থেকে চীনের আসছে। উপর দিয়ে আসছে, চীনের তিব্বত থেকে আসছে, ভারতের মধ্যে দিয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে ওইখানে কিন্তু আসছে। চীন বাঁধ দিয়েছে একটা, কিন্তু বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করেনি। তার মানে বিষয়টা এরকম যে বাংলাদেশের যে বিভিন্ন নদীতে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করছে আমেরিকা, এই ভারত যেটা। তো সেই ক্ষেত্রে চীন যদি এখানে বাংলাদেশকে কিন্তু সাহায্য করতে পারে, মানে এটা ভারতকে ফোর্স করতে যে ভারত যাতে ন্যায্য হিসাটা বাংলাদেশকে দেয়, যেরকম ভাবে চীন পাকিস্তানকে ন্যায্য হিসাটা দিছে হইলো ওই যে 1960 সালের যেটা চুক্তি, সিন্ধু চুক্তি, সেখানে 70% সিন্ধুর পানি পাচ্ছে পাকিস্তান, ভারত পাচ্ছে 30%। ভারত কিন্তু এটা মানে 2018 সালে বন্ধ করে দেওয়ার হুমকি দিছিল, কিন্তু চীন পাল্টা হুমকি দেয় যে যদি পাকিস্তানকে পানি দেওয়া বন্ধ করে চীন কিন্তু ব্রহ্মপুত্র থেকে পানি দেওয়া বন্ধ করবে। তার মানে একটা বাংলাদেশ তো আমরা জানি মানে চাই যে আমরা কারো কোনো এজেন্ট হিসাবে ভূমিকা রাখবো না, কিন্তু আমাদের স্বার্থের জন্য বিভিন্ন ধরনের মানে যেটা হলো ভারতের সাথে আমাদের যেরকম বাণিজ্য সম্পর্ক চলবে চীনের সাথেও চলবে, কিন্তু ভারতের সাথে কোনো ধরনের সামরিক সম্পর্ক আমাদের হবে না, ঠিক আছে? আবার চীনের সাথেও আমাদের সামরিক কি, আমরা চীন থেকে বিভিন্ন কিছু আমদানি করি, সে সামরিক অস্ত্রপাতি, আমেরিকা থেকেও আমরা অস্ত্রপাতি কিনতে পারি। কিন্তু কথা হলো একটাই যে চীনের ভারতের বিভিন্ন অগ্রাসন মোকাবেলায় চীন বাংলাদেশকে সাহায্য করতে পারে, ঠিক আছে? সেই সাহায্যটুকু আমরা জি জি বিভিন্ন ক্ষেত্রে ইউজ করতে পারি। ধন্যবাদ আপনাকে, অনেক বিষয় সম্পর্কে আলোচনা আমরা জানলাম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।